আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ২। বিশাল ছই বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোঘল আমলের এই বাড়িটি সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরুলি ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর, তারপর আরও একটি দরজা পেরুলি বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাভ বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ির নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে। অভিজাতদের ছোঁয়া তাই এই বাড়িটিতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোক যা বলার বলুক, তাতে তিনি কোনো কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো ৬ জন যুবক ও যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে ৩ জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে ৩ জন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তাটা নৌকার থেকে মাটিতে বরাবর রাখলো। সহজেই মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরানো। সদর দরজার সম্মুখে আসতেই ২ জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গমগম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারল না নাইম, তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবো না, আপনারা ইহানে বহেন, আমি বড় মারে ডাইকা আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে ৬ জন এসেছে ওরা, আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা, নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। ওদের টিম প্রতিটি দলে ৬ জন করে ভাগ করে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম। সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধায় এইসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে, তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও আসলেন। মালা নিচু সুরে বললেন, কুসুম, হ্যাগরে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসলো। তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে ৩ জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থায় ঘরে এসে ঢুকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা ভিড়ল পাড়ে। জুরমান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সবশেষে বের হলো পরী, ওর হাতে একগুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরী আপা, তাড়াতাড়ি ঘরে চলেন। বড় মা কইছে আপনারে ঘরে যাইতে, আর বাইর হওয়া যাইব না। ঘরে 3 জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে।
পরি নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল। পরি বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না, শহরের ডাক্তার তারা, রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না, তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুরমান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোনে পাকা করা। পরীর কর্দমাক্ত পা ফেলার দরুণ পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছিল। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চিনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না। ওড়নাটা বোরখার নেকাবের মতো ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ, বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজ ঘরে চলে গেল। বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোড় যেন বাড়ালো। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরি। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ছাড়বে বলে পরি আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরির পায়ের, কিন্তু পরক্ষণেই থেমে গেল সে, নিজের ঘর অচেনা গন্ধ পেয়ে। রুমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজার ব্যস্ত। কারো আগমনের আভাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা, আমার ঘর কি করেন? ওরা দুজনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালাও ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরি আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহরে থেকে এসেছি। এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়েই সে থাকবে কিভাবে? সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে, আম্মা, আম্মা, আম্মা যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বলেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন? তোরে না করছি না? এত চিল্লাস কেন বারবার? পরি দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেরজান পান চিবোতে চিবোতে বলল, অহনি তো আইলো ওরা, একটু জিরাইতে দে, তোর মায়ের মেলা কাম এখন, পরে এগোরে অন্য ঘরে দিয়ে আইব। তুই ভিজা গেছস, কাপড় বদলা। লাঠির ভরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল? রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরীর চিল্লাচিল্লিতে ধরফরিয়ে উঠে বসে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধ মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরি কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানে খুলে ফেলল পরি। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকালো। রাগ জড়ানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখবো? রুমির কথার মানে ওরা দুজনে বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে।
গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পেছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি কপাল কুঁচকালো, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে না থমকে দাঁড়ায় পরি। পালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরি পেছনে না ফিরে উত্তর দিল, পরি। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়ে ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধে ও লতিফের মন গলল না, কারণ জমিদার কন্যা পরীর কড়া হুকুম সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এত একটা পুচকি মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজের তেমন ঝাঁজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? শহর থেকে এসেছি মেহমানি তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কষলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরীর মা কত সুন্দর? যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এখনই বিয়ে করে ফেলতাম। হাসলো পালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়েকে বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথার ঝাল মেশানো থাকে সব সময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই। এখন ওরা গ্রামের আশ্রয়কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে। সেটিও বর্তমানে আশ্রয়কেন্দ্রের পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো, কি রে, তোরা নিজেদের মধ্যে কি বলছিস? আমাদেরকেও বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চা কাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী আর দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধহয় এই পরীর মতোই দেখতে। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করছিস? গ্রামে এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে উঠল রুমি। চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিয়েও পারছি না। আসলে মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে ইচ্ছে হচ্ছে মেয়েটাকে। দেখি কেমন সুন্দর। তা দেখবে কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতেই দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকালো নাইম। সত্যি তো, তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখব। পালক ভেংচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল,
অত সোজা না বাবু, ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকা ওই পরেই ছিল। বাবা কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখের চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না। শেখর দুষ্ট হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো, কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখল মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফ ও সায় দিল। ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের গর্দান নেবে দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো? তোরাই তো লোভ দেখালি, মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে।